ম্যাডাম একটা খুবই আগ্রহের একটা প্রশ্ন, ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হয় আমরা জানি বুঝি, ছেলেদের কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমার কিন্তু এই জিনিসটা জানা ছিল না, ছেলেদের আপনাকে হতে আমি পারে। প্রশ্নই করলাম, আমার অবাকই লাগলো জেনে যে এটা ছেলেদের হতে পারে। আমার গত 11 বছরের ক্যারিয়ারে আমি ছেলেদের ব্রেস্ট ক্যান্সার দেখেছি 8 জনের। 8 জন, প্রায় বছরে একজন। সংখ্যাটা কম আমি দেখেছি, আরও থাকতে পারে। আমার ইনস্টিটিউশনে, আমি যে ইনস্টিটিউশনে ছিলাম সেখানে আমি দেখেছি, অন্যান্য আরও ইনস্টিটিউশন আছে। সংখ্যাটা আমি যদি বলি আপনার 1000-এ 1 জন। আর মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে 12 জনে 1 জন তার জীবদ্দশায় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে। তাহলে তো 12 জনে সংখ্যাটা 1 জন, কম না। অবশ্যই কম না। এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা কম না, কারণ ছেলেদের তো হওয়ারই কথা না, সেখানে যদি একজনও আমরা বলছি তাহলে তো এটাও কম না। ম্যাডাম এতক্ষণ তো শুনলাম স্তন ক্যান্সার ঝুঁকি, স্তন ক্যান্সারের পরীক্ষা, স্তন ক্যান্সার কীভাবে নিজে নিজে বাসায় পরীক্ষা করবেন, এত কিছু শোনার পরে তো আসলে একটু ভয়ই পেয়ে গেলাম। আপনি যদি একটু চিকিৎসা বলতেন যে স্তন ক্যান্সারের আসলে আশার আলো কী? আশার আলো আমি যদি বলি, যদি আমি স্তন ক্যান্সারের 4টা স্টেজ সাধারণত হয়, যে কোনো ক্যান্সারে ম্যাক্সিমাম 4টা ধাপ, যে কোনো ক্যান্সারেরই 4টা ধাপে রোগী আসে আমাদের কাছে। তো যদি প্রথম ধাপে স্তন ক্যান্সার আসে, তার সেরে যাওয়ার সম্ভাবনা 99%। অনেক যদি অনেক। দ্বিতীয় ধাপে আসে 85 থেকে 90%, সেটাও কম না। তৃতীয় ধাপে যদি আসে 60 থেকে 70%, চতুর্থ ধাপে যদি আসে 30 থেকে 40%। চিকিৎসা কিভাবে করবেন? যদি স্তন ক্যান্সারে সাধারণত আমরা কিছু মার্কার দেখি, মার্কার রিসেপ্টর স্ট্যাটাস। এই রিসেপ্টর স্ট্যাটাস দেখে তারপরে আমরা ডিসিশন নিব আমরা কোন দিকে যাব। প্রথম কথা, আমার চাকাটা কোন ধাপে আমাদের কাছে আসলো, আমরা কিছু মার্কিং করি যে আমার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তারপরে আমরা দেখি রিসেপ্টর স্ট্যাটাস। রিসেপ্টর স্ট্যাটাস না জেনে আমি ওখানে কোনো ডিসিশন দিব না। আমরা কোনো অনকোলজিস্ট দিই না। আমি রিসেপ্টর স্ট্যাটাস আগে জানবো। আমি একটা চাকা দেখলাম আমি কেটে দিব, অসম্ভব, হবে না। তার মানে যে আমাদের একটা ভুল ধারণা যে ক্যান্সার ধরা পড়লো দৌড় দেই, আগে অপারেশন করে ফেলি, না, এখন আর সেই প্রচলন নেই। নো, আমি আগে আমার রিসেপ্টর স্ট্যাটাস দেখব। রিসেপ্টর স্ট্যাটাসটা এটা হচ্ছে আমার চাকা হচ্ছে বড় হচ্ছে, ও এমনি এমনি বড় হচ্ছে না, ওকে কেউ স্টিমুলেশন দিচ্ছে বা ওকে কেউ খাবার জোগাচ্ছে। এই খাবারটা জোগানোর জন্য ওর তো গেট লাগবে। হ্যাঁ, আমি যদি কোনো গেট পথ দিয়ে ওর খাবারটা আসছে, গেট বা রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে লেগে আমার ওটা গ্রো করছে। আচ্ছা, ঠিক আছে, বড় হচ্ছে। আমার ব্রেস্টে 3 ধরনের আমার রিসেপ্টর আছে। ইস্ট্রোজেন রিসেপ্টর আমার হরমোন, মেল হরমোন, মহিলাদের হরমোন ইস্ট্রোজেন, এটার জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। প্রোজেস্টেরন হরমোন, মেয়েদের হরমোন, এটা কিন্তু রিসেপ্টর হরমোন কোথায় কাজ করে? আমার রিসেপ্টর উপরেই তো কাজ করে, যার কারণেই তো আমরা মেয়ে। আমাদের এই হরমোনাল গুণাবলীর জন্যই তো আমরা মেয়ে, এই প্রোজেস্টেরন হরমোন। আর তার সাথে HER2 নামে আরেকটা রিসেপ্টর। আচ্ছা, এই 3টা আমাদেরকে দেখতেই হবে। এই 3টা দেখার পরে আমাদের কি কি চিকিৎসা অ্যাভেলেবেল, আমাদের দেশে কোথায় কোথায় কি কি চিকিৎসা অ্যাভেলেবেল, এবং এই চিকিৎসা কোন কোন হাসপাতালে গেলে একজন রুগী করতে পারবেন? অনেক সময় রুগীরা ভুল জায়গায় চলে যান, দালালের শিকার হন, এমনকি পার্শ্ববর্তী দেশেও চলে যাচ্ছেন। তো আপনি আজকে আমাদেরকে ডিটেলসে জানাবেন যে কি কি চিকিৎসা অ্যাভেলেবেল এবং কোথায় চিকিৎসাগুলো আছে। আমার রুগী কোথায় যাবেন? যার ফরিদপুরের গ্রামে এই স্তন ক্যান্সার বা কোনো অসুবিধা হয়েছে, উনি কোথায় যাবেন? নিকটবর্তী কোথায় ওনাকে যেতে হবে? আমাদের দেশে চিকিৎসা 3 ধরনের সাধারণত আমরা বলি মোটা দাগে। এছাড়াও নতুন আরও চিকিৎসা আসছে। 3 ধরনের মোটা দাগে চিকিৎসা যদি বলি, প্রথমত অপারেশন, আচ্ছা, দ্বিতীয়ত কেমোথেরাপি, যেটা আমরা স্যালাইনের মাধ্যমে আমরা নিয়ে থাকি, ওষুধটা দিচ্ছি সেটা। আর একটা হচ্ছে রেডিওথেরাপি, যেটা আমরা বিকিরণ চিকিৎসা বলছি সেটা। এটা 3টা মোটা দাগে, এটা আগে পর্যন্ত ছিল। এখন আমরা যদি বলি আমাদের আরও চিকিৎসা আসছে, যে বললাম আমরা চতুর্থ ধাপে যদি রোগী আমাদের কাছে আসা 30 থেকে 40%।
আমরা এটাকে আরও বাড়াতে পারি। কীভাবে? বাড়াতে পারি, আমাদের নতুন কিছু ধাপ আসছে চিকিৎসার। যদি বলি টার্গেটেড থেরাপি, আচ্ছা, যদি বলি ইমিউনোথেরাপি, এগুলো আমাদের নতুন আসছে। আমাদের দেশে কি এগুলো হয়? এগুলো হয়, এগুলো আছে, আমরা দিচ্ছি। টার্গেটেড থেরাপি দিচ্ছি, ইমিউনোথেরাপি দিচ্ছি। ম্যাডাম একটু যদি বলতেন যে কোন কোন হাসপাতালে এই চিকিৎসাগুলো আছে, যেমন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, কোথায় কোথায় হবে, সরকারি বাংলাদেশে এবং বেসরকারি? টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি দেওয়ার ব্যবস্থা যেসব হসপিটালে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে সবাই দিতে পারবে। যেমন ক্যান্সার ডিপার্টমেন্ট ক্যান্সার যেখানে আছে, ইনস্টিটিউট, ক্যান্সার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার মহাখালী। গবেষণা ইনস্টিটিউট হসপিটাল দিতে পারবে। মহাখালী দিতে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দিতে পারে। আমি যদি সরকারিভাবে হ্যাঁ বলি, সরকারি, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি দিতে পারবে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি দিতে পারবে। আর আমি যদি আর বলি ঢাকার বাইরে, সেটা হচ্ছে ঢাকার বাইরে যে মেডিকেল কলেজগুলো আছে, সমস্ত বিভাগীয় মেডিকেল কলেজ, পুরনো 8টা, প্রথম 8টা কলেজ, প্রথম 8টার মধ্যে আপনার আসতেছে চিটাগং মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, এরপরে আসতেছে মনে হয় যশোর, খুলনা, হ্যাঁ, ময়মনসিংহ, হ্যাঁ, আর বাকি তো সলিমুল্লাহ সরওয়ার্দী। রাইট। সব জায়গায় আমাদের অনকোলজিস্ট আছেন চিকিৎসা করার জন্য। তার সাথে শুধু অনকোলজিস্ট হলে হবে না, সার্জনও লাগবে, সার্জিক্যাল অনকোলজিস্ট। আমাদের সার্জিক্যাল অনকোলজিস্টও আছেন পর্যাপ্ত পরিমাণে দেশে। সার্জারি একটা চিকিৎসা, অপারেশন, কেমোথেরাপি, বিকিরণ চিকিৎসা, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এবং এগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজে, যেখানে আমাদের অনকোলজি ডিপার্টমেন্ট আছে, যেখানে ক্যান্সার বিভাগ আছে, ক্যান্সার বিভাগ এবং ক্যান্সারের ডাক্তার আছে, সেটা সার্জারি ক্যান্সার হোক, রেডিয়েশনের হোক, বিকিরণের হোক, কেমোথেরাপির হোক, সবাই একসাথেই একটা ডিপার্টমেন্ট রান করে, সবাই একসাথে ইউনাইটেড। ইভেন কি গাইনি অনকোলজি এটার সাথেও যাবে। তার মানে আপনার পুরা কথা থেকে যদি আমি ছোট করে নিয়ে আসি, এই ধরনের চিকিৎসা অবশ্যই হতে হবে একটা বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে, অবশ্যই, যেখানে আমার 4 ধরনের বিশেষজ্ঞ থাকতে হবে। একজন শল্য অনকোলজি চিকিৎসক, একজন বিকিরণ অনকোলজি চিকিৎসক, একজন কেমোথেরাপির অনকোলজি চিকিৎসক, এবং একই সাথে মহিলাদের জন্য গাইনি অনকোলজি চিকিৎসক থাকতে হবে। তাহলে এই পুরা টিম আমাদের রুগীদেরকে এই চিকিৎসাটা দিতে পারবে। এটা সরকারিভাবে। বেসরকারিভাবে ঢাকায় আমাদের অনেক হসপিটাল আমরা জানি আছে, নাম বলছি না, অনেক হসপিটাল আছে। আমাদের হসপিটালও সার্ভ করছে, দিস ইজ এ টার্সিয়ারি কেয়ার হসপিটাল। তার মানে ঢাকায় যে সমস্ত বড় বড় হসপিটাল আছে, যেখানে সকল ডিপার্টমেন্ট আছে, এরকম সব হসপিটালেই এই চিকিৎসাটা পাওয়া যাচ্ছে। রাইট। একটা চিকিৎসা তো বেশ ব্যয়বহুল, একটা চিকিৎসা বেশ দীর্ঘমেয়াদী, সেক্ষেত্রে রুগীর মানসিক অবস্থা কেমন থাকে? রোগীর মানসিক অবস্থা তার পরিবারের সাথে, তার আর্থিক অবস্থার সাথে খুব জড়িত, এবং কেমোথেরাপি নেয়ার পরে রোগীর শারীরিক অবস্থা সব কিছু মিলে তার যে অবস্থা, এই সময় তার পরিবার যদি তার হাল না হয়, আমরা যারা চিকিৎসক আছি আমরা যদি তার হাল না হই, তাহলে তো চলবে না। তার পরিবারে অনেক বড় একটা সাপোর্ট এই সময় লাগে, তার শারীরিক সাপোর্ট, তার মানসিক সাপোর্ট, তার আর্থিক সাপোর্ট। এই যুদ্ধে সে একা না, তার পরিবার, তার চিকিৎসক, তার পাড়া প্রতিবেশী, তার কলিগ, সবাইকে ইনভলভ হতে হবে। ম্যাডাম, আমরা জানি যে জরায়ুর মুখে ক্যান্সারের ভ্যাকসিন আছে, এটা বেশ মুখে মুখে প্রচলিত হয়েছে। তো স্তন ক্যান্সারের জন্য এই ধরনের কোনো ভ্যাকসিন কি আছে? প্রিভেন্টেবল ভ্যাকসিন ট্রায়ালে আছে, কিন্তু এখন পর্যন্ত তারা আশার আলো দেখেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যাকে আমি তাড়াতাড়ি ধরে নিরাময় করতে পারি। সেক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে যেহেতু লাভ হচ্ছে না, আমরা স্ক্রিনিংকেই ফোকাস করছি, যেন আমরা তাড়াতাড়ি এটাকে নিরাময় করতে পারি, আর তাড়াতাড়ি ধরতে পারি, ছোট অবস্থায় ধরতে পারি, যেন নিরাময়যোগ্য থাকে। সবই আলোচনা হলো ম্যাডাম, একটা প্রশ্ন রয়েই গেল আপনার কাছে, আমার সর্বশেষ প্রশ্ন। এই যে আমরা ব্রেস্ট ফিডিংয়ের উপর অনেক গুরুত্ব দিচ্ছি, আমরা ব্রেস্ট ফিডিং সচেতনতা মাস পালন করি, আমরা প্রত্যেকটা মাকে ব্রেস্ট ফিডিং করতে বলি, এই ব্রেস্ট ফিডিংয়ের কি কোনো রিলেশন আছে স্তন ক্যান্সারের উপর? আপনার কাছে এটা আমার সর্বশেষ প্রশ্ন। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। ব্রেস্ট ফিডিং মায়েদের করতে হবে অ্যাডিকুয়েটভাবে, পর্যাপ্তভাবে 2 বছর পর্যন্ত, 2 থেকে 2.5 বছর।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইন্টারন্যাশনালি, আমি যদি 1 বছর বাচ্চাকে বুকের দুধ খাওয়াই, কোনো মা যদি বাচ্চাকে 1 বছর বুকের দুধ খাওয়ায়, সে 4 to 5%, 4 থেকে 5% পরিমাণে হারে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থেকে নিরাপদ থাকতে পারে। আর যদি 2 বছর? 2 বছর অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত সময় পর্যন্ত সে যদি ব্রেস্ট ফিডিং করায়, সে 20% পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারে। 1 বছরের ডিফারেন্সে পার্সেন্টেজের যে তারতম্য সেটা কিন্তু অনেক অনেক অনেক। ম্যাডাম, আপনার সাথে কথা বলে আজকে আমাদের অনেক বিষয় অনেক সুস্পষ্ট হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মা পর্বে আসার জন্য। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সাবরিনা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথে এতক্ষণ আলোচনা করে আপনার সম্বন্ধে খুব সুস্পষ্ট ধারণা নিলাম। এই প্রোগ্রাম সম্বন্ধে, প্রোগ্রামের যারা পিছনে যারা আছেন, যারা ডিরেক্টর আছেন, তাদের নিরলস পরিশ্রম এবং একটা সুন্দর গোল। আশা করছি প্রোগ্রামটা সার্থক হোক এবং আমাদের মায়েরা যেন সুস্থ থাকে। থ্যাংক ইউ সাবরিনা। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল, তবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাবে। ম্যাডাম কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বলেছেন কোন বয়স থেকে আমাদের নিজেদের স্তন পরীক্ষা করতে হবে। 3টা ধাপে আমাদের স্তন পরীক্ষা করতে হবে, কখন আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সাথে উনি খুব সুন্দর করে আমাদেরকে আজকে বুঝিয়ে বলেছেন চিকিৎসার ধাপ, একজন রুগীর মানসিক স্বাস্থ্য কেমন থাকে সেটা উনি বুঝিয়ে বলেছেন, এবং সব শেষে উনি বিশেষভাবে জোর দিয়েছেন পরিবারের উপর। একজন ক্যান্সারের রুগীর সব বিষয়ে তার পরিবারকে কিন্তু তার পাশে দাঁড়াতে হবে, তাকে মানসিকভাবে, আর্থিকভাবে এবং তাকে সুস্থ করার দায়িত্ব কিন্তু সব শেষে এই পরিবারেরই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। মা পর্বে আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।